আমার যৌবনকাল একটু অন্ধকার ঘরে কেটেছে। আমার যৌবনকাল কেউ ফিরে দিতে পারবে না, কিন্তু এই পরিবারগুলো যা হারিয়েছে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আসমান জমিনের মধ্যে কারো নেই। কিন্তু যে কদিন আর আছে তাদের জন্য অন্তত অর্থনৈতিকভাবে কোনো কষ্ট না হয়, এতটুকু দায়িত্ব কি রাষ্ট্র নিতে পারে না? একটি অন্ধকার ঘরে মৃত্যুর প্রহর গোনা থেকে আজকে আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি মনে করেছিলাম যেহেতু দ্বিতীয় জীবন পেয়েছি, আমার পরিবার, আমার সন্তানের আমাকে 8টি বছর পায়নি, তাদেরকে নিয়ে দেশের বাইরে চলে যাব। যে দেশ আমাকে অধিকার দিতে পারে না সেই দেশে আমি থাকবো না। কিন্তু যখন 48 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সাজেদুল ইসলাম সুমন ভাইয়ের মেয়ে হাফসা ইসলাম রায়তার চোখের দিকে তাকায়, যে এখনো বাবার জন্য অপেক্ষা করে আছে, তখন যেতে পারি না। মানে স্পিকার, আমরা যে কথা বলছি, আমরা যে বিষয়ের সাক্ষী, বেশ কিছু শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে আমরা সাক্ষী দিচ্ছি, যারা এখনো ক্ষমতাসীন অবস্থায় বিদ্যমান। আমাদের এই সাক্ষী তাদের ভীষণ অসুবিধার কারণ, এবং আমরা যদি কথা বলি তাদের আমাদের জীবনের ঝুঁকি এখনো রয়েছে। যেমন ভাবে জীবন দিতে হয়েছে আমার ভাই হাদিকে। কিন্তু যখন এই সুমন ভাইয়ের মেয়ের চোখের দিকে তাকাই, মনে পড়ে যে আমার মেয়ের কথা। 8টি বছর তারা জিজ্ঞেস করতো বাবা কোথায়, কেউ উত্তর দিতে পারতো না। আছে এখনো সুমন ভাইয়ের মেয়ে বলে যে আমাকে গুম করে আমার বাবাকে যেখানে রেখেছো সেখানে নিয়ে যাও, আমি আমার বাবাকে জড়িয়ে রাখবো, আর জড়িয়ে ধরে রাখবো, কোনোদিন ছাড়বো না। মোহাম্মদ পারভেজ ভাইয়ের মেয়ে আদিবা ইসলাম রিদি বলে, সবাই বলে ধরে নাও বাবা মারা গেছে, বাবা কি কোনো অঙ্ক যে ধরে নিব বাবা মারা গেছে? মাননীয় স্পিকার, এসব অসংখ্য মেয়ে, মা, স্ত্রীর চাপা চোখের পানি, ক্ষোভ এখনো বিদ্যমান। এই রাষ্ট্র তাদের কোনো জবাব দিতে পারেনি। মাননীয় স্পিকার, আমি এখানে দাঁড়িয়ে গুমের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 3টি দাবি উত্থাপন করতে চাই। প্রথম দাবি জবাবদিহিতা। যাদেরকে গুম করা হয়েছে তারা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। মাননীয় স্পিকার, এই গুমের ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। যারা গুমের সাথে জড়িত তাদের অনেকেই এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদ্যমান, অনেকে আইনের আওতায় বাইরে দাঁড়িয়ে দেশের ভিতরে অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ, এই বিচার যেন স্বচ্ছ হয়, ফ্যাসিস্ট আমলে লোক দেখানো একটি নাটক যাতে না হয়। এই 3 নিয়ে আমাদের প্রথম দাবি জবাবদিহিতা। দ্বিতীয়ত দাবি, এই ঘুমের ভুক্তভোগী পরিবারদের তাদের প্রিয়জনকে কেউ আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমার যৌবনকাল একটু অন্ধকার ঘরে কেটেছে, আমার যৌবনকাল কেউ ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু এই পরিবারগুলো যা হারিয়েছে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আসমান জমিনের মধ্যে কারো নেই। কিন্তু যে কদিন আর আছে তাদের জন্য অন্তত অর্থনৈতিকভাবে কোনো কষ্ট না হয়, এতটুকু দায়িত্ব কি রাষ্ট্র নিতে পারে না? আমরা কতগুলো ব্রিজ বানানোর পরিকল্পনা করছি। একটা ব্রিজ বানানোর অর্থ যথেষ্ট হাতে গোনা এই কয়েকটি পরিবারের অন্তত অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য। আপনার মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছি, 17 বছর ধরে এই পরিবারগুলো অপেক্ষা আছে, আর তাদেরকে অপেক্ষা রাখবেন না। অবিলম্বে তাদেরকে একটি এমনভাবে অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা যদি আমরা করি যেন আর যাই হোক অর্থনৈতিকভাবে তাদের আর কোনো দিক যেন তাকাতে না হয়, এটা আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, এই ধরনের ঘৃণ্যতম মানবতা বিরোধী অপরাধ আর কোনোদিন যেন এই বাংলার মাটিতে আর হতে না পারে, সেজন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার জন্য দরকার শক্ত আইন, তার জন্য দরকার রাজনীতিবিদদের দৃঢ়তা, যে আমরা আর যাই করি এই ধরনের অপরাধ যেন বাংলা মাটিতে না হতে পারে। এই জন্য সবার আগে দরকার কমিশন, যা কোনো কারো অনুমতি না নিয়ে তদন্ত করতে পারবে। দরকার স্বাধীন মানবাধিকার কমিশন, যার কারো চক্ষু রাঙানি উপেক্ষা করেও তার অপরাধের কথা বলতে পারবে। মাননীয় স্পিকার, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার উপস্থাপন করা দরকার। ইসমাইল হোসেন বাতেন ভাইয়ের মেয়ে, তার বাবা গুম হওয়ার পর থেকে তার বাবার অ্যাকাউন্টে রেখে যাওয়ার টাকা উত্তোলন করতে পারছে না। ব্যাংকের ম্যানেজার বলে, তোমার বাবার কি হয়েছে, একটি কাগজ নিয়ে আসো। আনিসা ইসলাম ইনশা গত বছরটি বছর মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরে বেড়াচ্ছে একটি কাগজের জন্য, যে তার বাবা যে গুম হয়েছে এটা যেন লিখে দেওয়া হয়।
এটা আমরা দিতে পারিনি। আইনমন্ত্রী এখানে উপস্থিত আছেন, এমন একটা আইনি ব্যবস্থা গ্রহণ করা যারা গুমের ভুক্তভোগী যারা আছেন তারা যেন স্বীকৃতি পায় তার বাবা মৃত নন, তার বাবা জীবিত নন। কিন্তু এই স্বীকৃতি তাদের দরকার, অবিলম্বে একটি আইন করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, কিন্তু ঢাকা 14 আসনের জনগণ আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাদের জন্য কিছু কথা বলতে চাই। ঢাকা 14 আসনের সবচেয়ে নিগৃহীত জনপদের নাম হচ্ছে কাউন্দিয়া, যেটি জলবদ্ধ একটি ইউনিয়ন, যেখানে কোনো সড়ক যোগাযোগ নেই। 54 বছরে ঢাকার বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে ব্রিজ হয়ে গেলেও এই কাউন্দিয়া এখন পর্যন্ত সড়ক যোগাযোগ হয়নি একটি ব্রিজের অভাবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণার সময় ওয়াদা করে এসছেন যেখানে একটি ব্রিজ নির্মাণ করবেন। আমি দাবি জানাচ্ছি আগামী 6 মাসের মধ্যে এই ব্রিজের নির্মাণ যেন শুরু হয় ইনশাআল্লাহ। মিরপুরে একটি অন্যতম ধর্মীয় কেন্দ্রের নাম হচ্ছে শাহ আলী মাজার, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই মাজারে অনেক অবৈধ অশ্লীল কাজ চলছে, মাজারের সম্পত্তি নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। মাননীয় ধর্মমন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমি ওনার সহযোগিতা কামনা করছি। আমার জন্য এই মাজারকে ধর্মীয় গাম্ভীর্য রেখে স্বচ্ছতার সাথে দিনী কাজের জন্য আমরা নিজেকে নিয়োজিত করতে পারি, এই জন্য মাননীয় ধর্মমন্ত্রীর পরিপূর্ণ সহযোগিতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের এই একটি দূতাবাসের একটি প্রোগ্রামে কয়েকজন সংসদ সদস্য নিয়ে আমি গেলাম। একজন সংসদ সদস্য পরিচয় দিচ্ছে যে আমি ইন্ডাস্ট্রিয়াল এলাকার এমপি, একজন পরিচয় দিলাম আমি অভিজাত এলাকার এমপি, আমি পরিচয় দিলাম আমি কিছু গরিব মানুষের এমপি, কিছু খেতে খাওয়া মানুষ যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাকে এই সংসদে পাঠিয়েছে এই আশায় যে একটি পরিবর্তন আসবে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কালো টাকার প্রভাব, পেশি শক্তির ব্যবহার, সীমাহীন দুর্নীতি বন্ধ হয়ে সৃষ্টি হবে জবাবদিহিতামূলক হিংসা ভিত্তিক সমাজ। এর জন্য আমাদের প্রথম প্রয়োজন রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতার একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে যে ক্ষমতা আসুক সেজন্য শাসক। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার এই গরিব মানুষগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাত্র কয়েকটা টাকা ইনকাম করে, সেখান থেকেও তাদেরকে চাঁদা গুনতে হয় মাননীয় স্পিকার। এই চাঁদাবাজি হাতে গোনা কয়েকটা লোক লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে, কারণ এই চাঁদাবাজদের পিছনে রয়েছে রাজনৈতিক শক্তি। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আহ্বান জানাচ্ছি, আমাদের কি আর কিছু পাওয়া আছে জীবনে? আমরা একজন মাননীয় সংসদ সদস্য, আমরা কেন এরকম চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দান করব? আসলে আমরা শপথ গ্রহণ করি, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করে, যারা মানুষকে হক নষ্ট করে, এদেরকে আর যাই হোক আমরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমি নির্বাচন ঘোষণা করেছি ঢাকা 14 আসনে কোনো চাঁদাবাজ সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং কাউকে আমরা চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। এই ঘোষণা প্রত্যেকজন সংসদ সদস্যের কাছ থেকে আমি আশা করছি ইনশাআল্লাহ। ফুটপাথগুলো বেদখল হয়ে রয়েছে, খালগুলো দখল হয়ে রয়েছে, যার কারণে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে যায়। খেলার মাঠ নেই, যুব সমাজ খেলাধুলা করতে না পারার কারণে মাদকাসক্তির মধ্যে ঝুঁকে পড়ছে। শিক্ষা কেন্দ্র যেখানে আমাদের সন্তানের মানুষ হয় সেখানে নিয়োগ বাণিজ্য চলছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আসলে আমরা ঘোষণা করি যে সবার আগে দেশ 5 বছরের দলীয় স্বার্থ নয়, 50 বছরের জাতি গঠনের কথা চিন্তা করে আমরা দেশ চালাবো ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে আমাদের শরীর যখন কবরে পৌঁছবে তখন আমাদের রেখে যাওয়া কাজের বিনিময়ে কালকে আমাদের কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়া যখন আমরা হব, তখন এই কাজগুলো আমাদেরকে শেফায়াত দান করবে, আমাদের প্রশ্নের উত্তরকে সহজ করে দেবে, আমাদেরকে সত্যিকার অর্থে সফলকার করবে এই দুনিয়াতে এবং চিরস্থায়ী জীবনে। সম্মানিত স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলা ভরা ধান থাকলে পাতানকে যেমন অস্বীকার করা হয় না, ঝোলা ভরা রাজাকার থাকলেই 2-1 মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হয় না মাননীয় স্পিকার। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির, তেলা পোকারও পাখা আছে হোক সে বধির, মরিবার আগে করিতে চায় কিচির মিচির। আপনার মাধ্যমে আমি মাননীয় তথ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী মহোদয়দেরকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে অনেক অসঙ্গতি আছে মাননীয় স্পিকার। বর্তমান যে জেনারেশনটা চলছে, আমাদের ফ্যাক্ট এবং ন্যারেটিভের কানেক্টিভিটি দরকার মাননীয় স্পিকার। উদ্দেশ্যমূলকভাবে অসঙ্গতি আছে মাননীয় স্পিকার। দেখুন বিষয়টা কীরকম,
আমরা ইশতেহার বাস্তবায়ন করব আর বাজারে ন্যারেটিভ আছে যে এর জন্যই কি আমরা যুদ্ধ করেছি, আন্দোলন করেছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, এখানে এতগুলো দাড়ি টুপির মধ্যে আমাদের এখানে আলাদা করে বারবার ধন্যবাদ আসার কথা ছিল। এটা অনেক বড় একটা ঘটনা মাননীয় স্পিকার বাংলাদেশের ইতিহাসে। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে যদি যোগ সাজস না করা যায় অনেক সমস্যা। মাননীয় স্পিকার, এই জেনারেশনকে বোঝানো হচ্ছে ভুল। মাননীয় স্পিকার দেখুন, মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা অক্ষরে অক্ষরে পালনের জন্য দাঁড়িয়ে আছি, অথচ এই অবৈধ আরোপিত আদেশ নিয়ে সারাক্ষণ কথা হচ্ছে মাননীয় স্পিকার বাজারে বাজারে। সেই তারা ভরা রাতে আমরা অনেক চেষ্টা করেও পারিনি বোঝাতে এই জুলাই সনদের কথা। অনেক বিতর্ক হয়েছে মাননীয় স্পিকার, ওনারা বলে গেছেন শুধু এই অবৈধ আরোপিত আদেশের কথা। সেদিন রাতে আসলেই তারা ছিল মাননীয় স্পিকার। পরের দিন ওয়াকআউটের পরে দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, রাষ্ট্র কি কথা, রাষ্ট্র কি সিজদা দেয়? তাহলে রাষ্ট্রভাষা কি আর রাষ্ট্র ধর্ম কি? মাননীয় স্পিকার, অধিকাংশরা যেটা করে সেটাই হলো রাষ্ট্রভাষা। এই কারণে অন্য ভাষা অন্য ধর্মকে খাটো করা হয় না। মাননীয় স্পিকার, গোলা ভরা ধান থাকলে পাতানকে যেমন অস্বীকার করা হয় না, ঝোলা ভরা রাজাকার থাকলেই দু একজন মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হয় না। মাননীয় স্পিকার, শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, তেলা পোকারও পাখা আছে হোক সে বধির, মরিবার আগে করিতে চায় কিচির মিচির। মাননীয় স্পিকার, সবাইকে ফ্যাক্ট এবং ন্যারেটিভকে কানেক্ট করে সবাইকে বুঝাতে হবে মাননীয় স্পিকার। তা না হলে ঘটনা কি, এই যে মাননীয় স্পিকার সংসদ ক্যাফেটেরিয়াতে খেতে গিয়েছি, খাবার তুলছি, একজন সম্মানিত ওয়েটার এসে বলছেন যে ওই পাশে বিরোধী দলের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা আছে। চেহারা দেখলে যে বিরোধী দল বোঝা